ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আমি অর্পণ আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন এপিসোডে। আজকে কোনো পডকাস্ট নেই, আজকে রয়েছে একটা মারাত্মক ঘোষলি কল রেকর্ডিং। তবে কল রেকর্ডিংয়ে যাওয়ার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই যে আমার চ্যানেলে তোমরা 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়েছো, বা তোমাদের সাপোর্ট বা তোমাদের ভালোবাসার জন্য এই 500টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করা সম্ভব হয়েছে। তো আমি বলবো যে যারা প্রথম থেকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চটপট সাবস্ক্রাইব করো। সামনে কিন্তু 1000টা সাবস্ক্রাইবার আমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আর 500টা সাবস্ক্রাইবারের জন্য যে আমি বলেছিলাম নতুন একটা এপিসোড আসবে, সেই এপিসোডটা ওপর কাজ চলছে, খুব তাড়াতাড়ি সেই এপিসোডটা আমি রিলিজ করব। একটু অন্য ধরনের এপিসোড, মানে ভৌতিক বা এই সব প্যারানর্মাল অ্যাক্টিভিটি বাদ দিয়ে একটু অন্যরকম জিনিস। তো সেটা জানিও অবশ্যই কেমন লাগলো। আর আজকে যে এপিসোডটা রয়েছে সেটা রয়েছে একটা কল রেকর্ডিং। আমাদের সাথে কলে ছিল অঙ্কিতা, যে তার দাদার সাথে ঘটা একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে আজকে এই এপিসোডে শেয়ার করেছে। তো তোমরা শুনে জানিও কেমন লাগলো, কে কোথা থেকে ঘটনাটা শুনছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করতে ভুলো না ভিডিওটা, আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি এবার ঘটনাতে আসছি। হ্যালো অঙ্কিতা, হ্যালো অর্পণ, কেমন আছিস তুই? ভালো আছি। তুই কেমন আছিস? আমারও ভালো খারাপ মিলিয়ে চলে যাচ্ছে। হুম অনেকদিন পর আবার তোর সাথে রেকর্ডিং করছি আমরা একটা। হুম হুম এর আগে তুই 2 থেকে 3টে ঘটনা বলেছিস, হ্যাঁ সেগুলো দর্শকদের খুব ভালো লেগেছে। আর বেসিক্যালি বলতে গেলে এতদিন পডকাস্ট করছিলাম, হুম, অনেকদিন পর আবার কল রেকর্ডিং করছি। হুম তো ঘটনাটা তুই বলেছিলি আমাকে, একটা বলবি, কালেক্ট করেছিস একটা ঘটনা। তো শোনা হয়নি, আমারও কিছু ব্যস্ততা ছিল, তোর সাথে যোগাযোগ করা হয়নি সেরকমভাবে। তো আজকে সময় পেলাম, আজকে ভাবলাম যে তাহলে তোর থেকে ঘটনাটা কালেক্ট করি, মানে দর্শকদের সাথে শেয়ার করি রেকর্ডিংয়ের মাধ্যমে। তো আমিও প্রথমবার শুনবো, দর্শকরাও প্রথমবার শুনবে। তো কি ঘটেছিল ইন ডিটেলসে তুই বল আমাদেরকে। হ্যাঁ। তো ঘটনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলি। তো রিসেন্টলি চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে, আমি দেখেছি। তো তার জন্য অনেক অনেক শুভকামনা। তোর ইউটিউব ফ্যামিলি আরও বেশি বড় হোক, আরও স্ট্রং হোক, আরও অনেক ভালো ভালো ঘটনা তুই দর্শকদের, আমাকে, আরও যারা যারা শুনছে সবাইকে গিফট করতে থাক। অনেক অনেক ধন্যবাদ, তোদের জন্যই, মানে তোরা যদি এতটা সাপোর্ট না করতি হয়তো আমি এতটা দূর আসতে পারতাম না। আশা করবো আরও ভালো ভালো ঘটনা তোদেরকে আমি উপহার দিতে পারবো বা তোদের সাথে শেয়ার করতে পারবো। একদম। আর সেখানে তোর অবদানও রয়েছে, কারণ তুই আমার সাথে ঘটনা এর আগেও শেয়ার করেছিস। তো একদম একদম আরও ভালো ভালো ঘটনা আমিও কালেক্ট করে শেয়ার করতেও চাই সবার সাথে। তো তুই এই যে প্ল্যাটফর্মটা আমাকে দিয়েছিস শেয়ার করার জন্য, তার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, তো ঘটনায় আসি আমি। তো কিছু মাস আগে, 2-3 মাস আগে, আমার বাবার দোকানের হালখাতাতে আমি বাড়িতে গিয়েছিলাম। যেহেতু আমি বেলগড়িয়াতে থাকি, তুই জানিস, পড়াশোনার সূত্রে। তো আমি বাড়িতে যখন যাই, তো বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল, যেহেতু বাড়িতে পুজো ছিল। তো আমার এক পরিচিত দাদাও এসেছিল। তো তার সাথে আর কি আমার কথা হচ্ছিল যে আমি এখানে কি করছি, কি পড়াশোনা করছি কি না। তো কথায় কথায় অনেক কথাই হচ্ছিল, হতে হতে আর কি তোর কথা আমি তাকে বলি যে এরকম আমার একটা বন্ধু রয়েছে যে এরকম ইউটিউব চ্যানেল খুলেছে। তো এরকম সে আর কি পডকাস্ট করছে, ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনাগুলো আর কি সবার সাথে শেয়ার করে। আচ্ছা, তো তোর চ্যানেল দেখতে চাইলো, তো আমি ওকে তোর চ্যানেলটাও দেখালাম যে এরকম এরকম ব্যাপার। তো ওরও বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো তখন ও আমাকে বলল যে আমার সাথেও একটা ঘটনা ঘটেছে। তো ও যখন কলেজে পড়তো তখন আর কি ওর সাথে ঘটনাটা ঘটে, ও নিজে চোখে দেখে জিনিসটা। তো দেন ও আমাকে ঘটনাটা বলল যে এরকম হয়েছে। তো আজকে আমি সেই ঘটনাটাই সবার সাথে শেয়ার করব। তাও কত বছর আগে এটা ঘটেছে? তাও 7-8 বছর আগেকার ঘটনা, কেননা ওর এখন বিয়ে হয়ে গেছে, রিসেন্ট বিয়ে হয়েছে। আচ্ছা, তো ও যখন কলেজ পড়তো, মানে অনেক বছর আগেকারই ঘটনা। তো জায়গাটা ছিল নরেন্দ্রপুর। তো কলেজের নাম আর দাদার নাম আমি নিচ্ছি না, মানে ওটা বারণ রয়েছে বলে আমি নিচ্ছি না। আচ্ছা, তো আমি জায়গাটা বলছি নরেন্দ্রপুরে। তো ও ওইখানে যে কলেজে পড়তো সেই কলেজের হস্টেলে ও থাকতো। ও প্রথম আর কি
ফার্স্ট ইয়ারে উঠেছে। ফার্স্ট ইয়ারে বুঝতেই পারছিস আজকালকার মানে এত বছর আগে এত ছিল না, র্যাগিং হতো, এত কিছু হতো তখন, এত তো ব্যাপারগুলো তো এতটা স্মুথ ছিল না। আর ও রানাঘাট থেকে প্রথম এসছে এইচএস পাস করে। দেখবি কলেজে যখন প্রথম অনেক কলেজে নিয়ম থাকে যে সিনিয়ররা অনেক নিয়ম রুলস বার করে, তো ওদের কলেজেও একটা রুলস ছিল। ওরা যেহেতু তখন ও যখন ফার্স্ট ইয়ার তখন নাকি তোর হচ্ছে ওদের সিনিয়র দাদাদের রুলস ছিল যে হচ্ছে হাফ প্যান্ট পরে আর হাত কাটার কোনো টি শার্ট পরে ওরা কেউ রুমের বাইরে বেরোতে পারবে না। এটা ফার্স্ট ইয়ার অবধি ওদের রুলস ছিল। আচ্ছা, হ্যাঁ, তো ওরা ব্যালকনিতেও বেরোতে পারতো না, মানে ঘর থেকেই ওদেরকে বেরোতে দিত না ওইভাবে। মানে ঘরে পড়তে পারবে হ্যাঁ, কিন্তু বেরোতে পারবে না। এটা আর কি ওই টাইপ অফ র্যাগিং যেটাকে বলে, ওরকম একটা ওদের নিয়ম ছিল। হ্যাঁ, তো ওরা ফার্স্ট ইয়ারটা ওইভাবেই কাটায়। তো কিছুদিন ক্লাস করে ওরা, তো কিছুদিন ক্লাস করে মানে এটাই যে ওরা পুরোপুরি তোর হোস্টেল ক্যাম্পাস ঘুরে তো দেখতে পারবে না, অতটাও পসিবল হয় না, পড়াশোনা থেকে সব থাকে। তো একদিন আর ওদের রুমটা কীরকম ছিল আমি তোকে বলি। সিঁড়ি দিয়ে উঠে ওদের হচ্ছে শুরুর দিকে রুমটা, আর ওদের টয়লেটটা ছিল একদম শেষের দিকে, আর মাঝখান দিয়ে পুরো একটা সোজা লম্বা করিডোর। মানে এই মাথায় যদি ওদের ঘর হয় ওই মাথায় হচ্ছে ওদের বাথরুম, তো মাঝখানে অনেকটাই তো অন্ধকার থাকতো সেই জায়গাতে। মানে দাদা বলছে যে তোর মানে আমরা মানে বাথরুমে লিটারেলি রাত্রেবেলা যেতে ভয় পেতাম, এতটাই অন্ধকার থাকতো। আর যেহেতু প্রথম গেছে, কখনো বাড়ি ছেড়ে থাকেনি, তারপরে একদম মানে স্টার্টিং এ ওদের ঘর, তারপর শেষে। হ্যাঁ, এবার আর ওদের রুমের পাশে আরো 2-3টে রুম ছিল, আর ওদের এক একটা রুমেই নাকি তোর ওই 5-6জন করে রুমমেট থাকতো। আচ্ছা, আর যে বাথরুমটা যে কর্নারটায় ছিল ওই বাথরুমে 2-3টে রুম পরে তোর হচ্ছে একটা কমন রুম থাকতো। কমন রুমটা নাকি প্রচুর বড়, ওখানে একটা টেবিল টেনিস বোর্ড থাকতো, আর হচ্ছে তোর চেয়ার টেবিল পাতা থাকতো। তো ওখানে আর কি সিনিয়ররা বসে আড্ডা মারতো, চা ঠা খেত, এরকম একটা রুম ছিল। আর ওদের কি হতো তোর হচ্ছে যখন ওই রুমে যদি সিনিয়ররা থাকতো, ওদের ফার্স্ট ইয়ারের কোনো ছেলেদের অ্যালাউ করতোই না ওই রুমে। এটা অনেক জায়গাতেই, হ্যাঁ, ওদের অ্যালাউ করতো না। ওরা যদিও বা লুকিয়ে দেখতো বা কিছু, কিন্তু মানে সিনিয়র দাদারা থাকলে ওটা কখনোই অ্যালাউ করতো না, আর ওদের যাওয়াও নিষেধ ছিল। তো ভালো কথা, তো ওরকম ও ওখানে রয়েছে, থাকছে। তো কিছুদিন পর হচ্ছে তোর হঠাৎ আর কি দাদার কি রাত্রেবেলা পড়াশোনাই করছিল, ওরা অনেক রাত জেগে পড়তো, দাদা প্রচণ্ড ভালো স্টুডেন্ট। তো ও আর কি রাত জেগে পড়াশোনা করছে। তা ওর যে বেডটা ছিল তার পাশে আর একটা বেড ছিল, ওর যে আর কি মানে ওর সাথেই পড়তো। তো এবারে হচ্ছে ও একদিন রাত্রেবেলা তো ওর যে জেগেছিল ওর পাশের বেডে যে ছিল, তো ওকে বলছে যে এরকম আমি একটু বাথরুমে যাবো, তুই আমার সাথে চল না, এতটা যাবো, অনেকটা অন্ধকার তার মধ্যে। তো আর কি ওরা আর কি নর্মাল ফুল প্যান্ট, যেহেতু ওদের বারণ ছিল না, আর ফুল প্যান্ট একটা ফুল হাতার শার্ট পরে ও আর কি বাথরুমে যায়। এটা কখন হবে তাও? রাত্রেবেলা তোর ওই 12টার পরে, 12:30-1টা হবে। আচ্ছা, তো এরকম যায়। তো যাওয়ার পরে ও যখন যাচ্ছে, তো ওই যে তোকে বললাম না যে টেবিল টেনিসের যে কমন রুমটা ছিল যেখানে টেবিল টেনিসের বোর্ডটা রাখা ছিল, তো ও গেল গিয়ে আর কি ও আর ওর বন্ধুটা, তো আমি এখানে দাদাটার নাম হচ্ছে অমিত দাই বললাম, ঠিক আছে, যেহেতু আমার আসল নামটা নেওয়া বারণ আছে। তো হচ্ছে ওই অমিত দা আর ওর যে রুমমেট যে ছিল, তো সে যাওয়ার পরে আর কি যেই ওই কমন রুমটার হালকা করে দরজাটা ফাঁক করে, তো ওরা আর কি ঘর থেকে বেরোতেই শোনে যে টেবিল টেনিস খেলার ওই বলের আওয়াজ হচ্ছে। কত রাতে? ওই 12টার পরেই। হ্যাঁ, আর কি থাকে, তো সিনিয়ররা সবাই জেগে থাকে, ওরা ওটাই ভেবেছে যে জেগে থাকে, তো সবাই কাজ করে এসে বা পড়াশোনা করে নিয়ে আর কি খেলে এরকম মাঝে মধ্যেই নাকি হয়। আচ্ছা, তো ওরা যথারীতি কি করেছে, যেহেতু করিডর ফাঁকা ছিল, ওরা আর কি ওই রুমের দরজাটা হালকা করে খুলে, তো ওরা দুজনই দেখে যে দুটো দাদা টেবিল টেনিস খেলছে। আচ্ছা, এটা ওই মানে আমার ওই অমিত দা আর ওর যে রুমমেট তারা দুজন স্পষ্ট দেখে, দুজনেই দেখেছে। হ্যাঁ, দুটো দাদা টেবিল টেনিস খেলছে এই মাথায় ওই মাথায় দাঁড়িয়ে, এটা ওরা স্পষ্ট দেখে। দেন ওরা আর কি একটু 2 মিনিট 5 মিনিট ওরা ওখানে দেখে, হ্যাঁ মানে দাঁড়িয়ে খেলাটাও দেখে, ঠিক আছে। দেখার পরে আর কি ওরা আর কি নর্মালি হালকা করে দরজাটা টেনে দিয়ে বাথরুমে যায়।
ওরা ওখানে কাজ টাজ সারে। দেন ওরা যখন বাথরুম থেকে বেরোচ্ছে তখন দেখছে যে ওই কমন রুমের সামনে প্রচণ্ড ভিড়, আচ্ছা ঠিক আছে, আর প্রচুর চিল্লামিল্লি হচ্ছে। তো ওরা তখন মানে আর কি নিজেদের মধ্যে ওখানে বাথরুমের সামনে দাঁড়িয়ে করছে, জানাতে এইমাত্র দেখে আসলাম হঠাৎ করে কি হলো, কারোর কোনো শরীর টরীর খারাপ করলো কি না। তো ওরা নর্মালি দেখেছে না, তো ওরা তো ওইভাবে ওরা নিজেদের মধ্যে কথা বলছে। দেন ওরা আর কি বাথরুম থেকে এদিকে এসে যখন দেখো ওখানে ভিড়, তো ওরা আর কি টেবিল টেনিসে ওই কমন রুমটার মধ্যে ওরা ঢোকে। ঢোকার পরেই আর কি যে দাদাটাকে দেখেছে, ওদের 2টো রুম পরে ওই দাদাটা থাকতো, ঠিক আছে, যে দাদাটা টেবিল টেনিস খেলছে। আচ্ছা আরেকটা দাদা যেটা ছিল, ওই দাদাটাকে ওরা কোনোদিন দেখেনি, মানে ওরা যতদিন এখানে এসছে ততদিন ওই দাদাটাকে দেখেনি। তো যেই দাদাটার অনুভবদা ছিল ওখানে, ওই দাদাটার নাম আমি বলছি এখানে। তো ওই অনুভবদাই আর কি ওদের 2টো রুম পরে থাকতো, আর আরেকটা দাদাকে ওরা কোনোদিন দেখেনি। আচ্ছা মানে আর কি ওদের যে কদিন ক্লাস হয়েছে, যে কদিন এসেছে তার মধ্যে কোনোদিন দেখেনি। তো এবার ও তখন গিয়ে দেখে যে ওই অনুভবদা খুব ঘামছে, আর ওর চোখে মুখে জল দেওয়া হচ্ছে, দেন ওর হাত পা খুব কাঁপছে। তো আশেপাশে সবাই আর কি বলা বলি করছে যে এরকম অনেকে সেন্সলেস হয়ে গেছিলো। তো তখন ওই দাদাটা আর ওর মানে অমিতদা আর ওর রুমমেটটা ওই দাদাটার কাছে যায়। তো গিয়ে দাদাটাকে বলে যে এরকম আমরা তো এইমাত্র তোমাকে উকি মেরে দেখে গেলাম যে তুমি টেবিল টেনিস খেলছো একজনের সাথে, তো ওই দাদাটা কোথায় গেল, এইভাবে ওরা জিজ্ঞাসাও করে। হ্যাঁ তো আদার্স যারা যারা ছিল তো তারাও বলছে যে ও এত রাতে এখানে টেবিল টেনিস খেলছে কেন, তো ও তো ঘরেই ছিল এরকম, মানে ওই দাদার মানে অনুভবদার যে রুমমেট ছিল তারা বলছে আর কি। তো তখন অনুভবদা বলে যে এরকম আর কি শান্ত ঠান্ত করে যখন ওকে একটু বসানো হলো, তখন ও বলে যে এরকম ও ঘরে নাকি পড়ছিল, ঠিক আছে, পড়ছিল। এবার ওর ওই রুমের পাশে আরেকটা রুমে একটা দাদা থাকতো, সেই দাদাটা নাকি তোর হচ্ছে ওর সাথে প্রত্যেক দিন রাত্রির 12টার পরে ওরা দুজন মানে অনুভবদা আর ওই পাশের রুমের দাদাটা টেবিল টেনিস খেলতে যেত। আচ্ছা ঠিক আছে, টেবিল টেনিস খেলতে যেত। তো আজ মানে সেই দিন কি হয়েছে, সেই দিন ওই দাদাটা পড়ে ঠরে আর কি ফ্রেশ হয়ে তো শুতে যাবে, তো তখন নাকি ওর দরজায় নক হয়েছে। দেন ও দরজাটা খোলে, তো তখন দেখো ওই পাশের রুমের দাদাটা এসে মানে ঘুরপার করে বলছে কি রে আজকে টেবিল টেনিস খেলতে যাবি না তুই ওনার সাথে, 12টা বেজে গেছে, তো চল টেবিল টেনিস খেলি। তো ও বলছে যে মানে অনুভবদা বলছে আমি কি করেছিলাম আমি জানি না, তো আমি নর্মালি আর কি হ্যাঁ ওকে বললাম হ্যাঁ এই তো যাবো, আমি রেডি হচ্ছিলাম বলে তোর হচ্ছে আর কি জামা কাপড় পরে নিয়ে আমি বেরিয়ে গেলাম ওর সাথে টেবিল টেনিস খেলতে। ও আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি পরের দিকেই গেলাম। তো মানে ওটা বলছে যে আমি একটা কি ঘরের মধ্যে ছিলাম আমি জানি না। হ্যাঁ তো হচ্ছে গিয়ে ওরা নর্মালি আর কি টেবিল টেনিস খেলছে, তো ওর মধ্যে গেছে। তো তখন ওর হঠাৎ করে কি মনে হয়েছে যে ও ভাবছে যে আমি কার সাথে টেবিল টেনিস খেলছি। অনুভবদার এই জিনিসটা মনে হয়েছে হঠাৎ করে যে আমি কার সাথে টেবিল টেনিস খেলছি। কেন? কারণটা আমি তোকে বলছি এবার। হ্যাঁ তো মানে ওইটাও বলছে যে আমি যে বলটা মারছি, ঠিক আছে, বলটা মারছি, বলটা কোন দিকে যাবে অপোজিট সাইডে যে রয়েছে সে তো বুঝতে পারবে না, কিন্তু সে নাকি আগে থেকে ওই দিকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে বুঝলাম না ব্যাপারটা। মানে ধর তুই টেবিল টেনিস খেলছিস, তুই বলটা মারছিস, তো আমি যদি অপোজিট সাইডে থাকি আমি তো বুঝতে পারবো না যে বলটা কোন দিকে যাবে, বলটা আসার পরে আমি বুঝতে পারবো, কিন্তু ওটা করছে না। ওর মানে ও বল মেরে আগে থেকে জানে যে মানে অনুভবটা কোন দিকে বলটা মারবে, ও সেই দিকে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ তো ওরকম ভাবে নাকি ও গিয়ে নাকি দাঁড়িয়ে থাকছে। তো এবার হট করে নাকি হয়তো কোনো বল অনুভবটা মিস করেছে, সে বলটা নিচে পড়ে গেছে। ও তখন বলটা তুলতে গিয়ে দেখে যে নিচে কিছু নেই, মানে ওর অপোজিট সাইডে যে রয়েছে যে দাদাটা, সেই দাদাটার নিচে কিছু নেই, মানে তার পা নেই না, সে হাওয়ায় ভেসে খেলছে। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব এই জন্যই যে ওই দাদাটা ওই কিছু মাস আগে তোর হচ্ছে মানে আর কি এই আমার এই অমিত দ্বারা এরা যবে ঢুকেছে তার কিছু মাস আগে তোর হলো ওই ও যে রুমটাতে থাকতো ওই রুমে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। সত্যি? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। যেহেতু ও প্রত্যেক দিন রাত্রেবেলা ওর সাথেই খেলতে যেত, তো সেই দিনও ওকে ওইভাবেই আর কি
টেনে নিয়ে যায়। তো ও যায়ও, দেন খেলে। তো ও যখন ওই দেখে যে নিচে ওর পা নিয়ে ও হাওয়ায় ভেসে খেলছে, তখন ও ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ও প্রথমে একটা চিল্লেছে, আচ্ছা সবাইকে ডাকার ইয়ে করে চিল্লায়, দেন ও সেন্সলেস হয়ে যায়। তারপরে ও চিল্লানো শুনে ওর যে রুমমেটরা রয়েছে তারা আসে, আস্তে আস্তে সবাইকে ডাকা হয়, বাদ বাকি যেসব হস্টেলের ছেলেরা ছিল তাদেরকে ডাকা হয়। তো তারপরে তো জল টল দিয়ে সুস্থ করে। তারপরে ও আর কি ঘটনাটা বলে যে এরকম ও যার সাথে খেলছিল সে নাকি নেই পুরোপুরি, মানে সে একদম পুরোপুরি মৃত, মানে সেই পৃথিবীতেই নেই। কিন্তু তুই ভাব, আমার ওই অমিতদারা যখন দেখেছে, ওর রুমমেটটার অমিতদা যখন দেখেছে, তখন কিন্তু ওরা দুজন স্পষ্ট দেখেছে যে দুজন মুখোমুখি দাঁড়িয়ে পুরোপুরি সশরীরে তোর হচ্ছে টেবিল টেনিস খেলছে। হ্যাঁ, তুই তো সেটা প্রথমে হ্যাঁ, বললি। এটা কিন্তু ওরা দুজন স্পষ্ট দেখেছে। মানে এমনটা না যে শুধু ওই দাদাটাই দেখেছে। না, অমিতদাও দেখেছে, প্লাস ওর যে রুমমেট ছিল যার হ্যাঁ, সাথে হ্যাঁ। টয়লেটে গেছিল সেও দেখেছে। হ্যাঁ, কিন্তু মানে যখন ওই দাদাটাকে ডেকেছে, মানে অনুভব দা যে আর কি টেবিল টেনিস খেলছিল, সে মানে তার মাথায় তখন আসেনি। না, সে মানে বিয়ে করেই বলছে যে আমি যে কি ঘটেছিলাম আমি জানি না। আচ্ছা, তার সাথে ও কি আমাকে এমন বলে- আগে হয়েছে? না, ওই দিনকেই হয়েছে, মানে ওই দাদাটা মারা যাওয়ার পর ওই দিনকেই হয়েছে। আচ্ছা হ্যাঁ, তো মানে ওই দাদাটাও বলছে যে আমি কি করেছিলাম জানি না। ও আমাকে বললো যে চ 12টা বেজে গেছে ভাই, তুই খেলতে যাবি না আমার সাথে? তো ও বলে চলে গেল। দেন আমি বললাম হ্যাঁ এই তো যাচ্ছে, আমি রেডি হচ্ছি। দেন ও ওই কথাটা বলে দরজা দিয়ে বেরিয়ে গেছে। আর ও যখন বেরিয়েছে তখন ওর হ্যাঁ। যে রুমমেটরা তারা তখন খেয়াল করে? না, অবশ্য অনেকটা রাত হয়ে গেছিল। খেয়ালই করেনি ওরা। আচ্ছা, মানে আমি যে এরকমটা প্রথম শুনলাম যে, হ্যাঁ। আমি এটা শুনেছি যে অনেকে মানে যারা দেখে এরকম টাইপের মৃত মানুষ বা মৃত ব্যক্তিদের, কেউ একজন দেখে, পাশের জন হয়তো দেখতে পায় না। মানে ধর আমি দেখলাম, তুই হয়তো দেখতে পাচ্ছিস না, বা তুই দেখছিস আমি দেখছি না, কিন্তু তোর দাদাও দেখেছে, তার সাথে যে রুমের ছিল সেও মানে ওরা দেখেছে। দুজন শরীরে দেখেছে, এই না যে তার পানি বা কিছু নেই। মানে তারা হয়তো ওভাবে মানে স্পষ্ট তো ওভাবে খেয়াল করে দেখেনি যে পা আছে কি। ওরা তখন বাথরুমের ওই সামনে গিয়ে আলোচনা করেছে যে এই দাদাটাকে তো কোনোদিন দেখিনি, মানে অনুভবের আচ্ছা। অপোজিটে যে ছিল, আচ্ছা তো ওই দাদাটাকে তো কোনোদিন দেখিনি আমরা আসার পরে। অ্যাকচুয়ালি তার আগেই যেহেতু সুইসাইড করেছে, তো না দেখাটাই স্বাভাবিক না? তারপর কি হলো? তো তারপরে আর কি ওকে ওইভাবেই সুস্থ করা হলো। দেন ওই মানে আমার ওই অমিতা ওরা হচ্ছে সব রুম টুম চেঞ্জ করে। আচ্ছা তারপরে কিছুদিন যাবত তোর ওই কমন রুমটা বন্ধ করে দিয়েছিল নাকি। আর ওই যে দাদাটা ছিল সেই দাদাটাও অনেকদিন মানে আর কি হস্টেলে ছিল না। ওরও জ্বর ঠর এসেছিল, অনেক রকম প্রবলেম হয়েছিল বলে ও ছিল না। একটা আচ্ছা। জায়গাটা তো একটা শকিং ব্যাপার না যে যার সাথে এতদিন খেলতো হ্যাঁ সে মারা যাওয়ার পরে আবার সে ডাকতে আসছে, সে গিয়ে খেলেওছে পর্যন্ত তার সাথে, হ্যাঁ, মানে এটা একটু মানে অদ্ভুত টাইপের ব্যাপার, তাই না? তো সে তো খেলেছে, মানে ও বলছে লিটারেলি যে মানে আমি যে বলটা মারছি ও যেন হাওয়ায় ভেসে ভেসে যেন সেই দিকে আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মানে তখন হঠাৎ সাডেন ক্লিকটা করে না, ওই যে যখন নিচে না মানে বলটা পড়ে যায় যখন দেখে, ও তখন হঠাৎ করে মাথায় ক্লিক করেছে যে আমি কার সাথে খেলছি। তারপরে তো দেখে নিচে কোনো রকম কোনো পা নেই তার, সে পুরোপুরি হাওয়ায় ভেসে খেলছে। মানে সত্যি যে এরকম হঠাৎ করে যদি এত রাতের বেলা কাউকে দেখা হয় যে এরকম হচ্ছে, তাহলে তো মানে যাকে জানি যে মারা গেছে সে তখন এসে ডাকছে, পরে আমার খেয়াল থাকছে না, হঠাৎ করে এটা মানে তো কুনিয়ার টাইপের। যেটা হয়েছে সেটা একটা মানা যাচ্ছে যে তার সাথে সে খেলতো, তার একটা মানে ওই টানটা থেকে যায়। হ্যাঁ। কিন্তু তুই ভাব না যে আমারই দাদা মানে অমিতদার রুমমেট যে দেখেছে, ওরা তো পুরোপুরি দেখেছে যে দুজন খেলছে। হ্যাঁ ইনফ্যাক্ট ওরা ওখানে 5-10 মিনিট দাঁড়িয়ে খেলাটাও দেখেছে। আমি সেটাই বলছি যে অনেক সময় কি যাদের প্রতি টান থাকে বা যাকে টানে সেই শুধু দেখতে পায়, বাকিরা কেউ দেখতে পায় না, কিন্তু এখানে তো তারাও দেখতে পেয়েছে। মানে বেশ অন্যরকম ঘটনা। হ্যাঁ, তো ঘটনাটা বেশ ভালো লাগলো, মানে অন্যরকম টাইপের ঘটনা। আর এই ধরনের ঘটনাও যে ঘটতে পারে, মানে যত আমি ঘটনা লোকজনের থেকে শুনছি, পডকাস্ট করছি, শেয়ার করছি, তত দেখছি যে এক একটা ঘটনা এক এক রকমের মানে সিমিলারিটি খুব কম, এক একজনের সাথে এক এক রকম এক্সপিরিয়েন্স হচ্ছে। তো বেশ এই ঘটনাটাও ভালো লাগলো, আশা করি দর্শকদেরও ভালো লাগবে যারা শুনছে ঘটনাটা। আর তো চল তোর সাথে আবার পরের কোনো এপিসোডে আবার কোনো একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে বা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আবার তোর সাথে দেখা হবে। একদম আরো অনেক ভালো ঘটনা শেয়ার করব তোর সাথে কোনো একদিন সময় করে। অবশ্যই। আমি আরেকটা ঘটনা কালেক্ট করছি, তো ওটা পুরোপুরি হয়ে গেলে আর কি তোর সাথে আমি আবার একটা কল রেকর্ডিংয়ে বসবো। অবশ্যই। তো চল তাহলে আজকে টাটা।
চল বাই। তো এটাই ছিল আজকের ঘটনা। তোমাদের কেমন লাগলো ঘটনাটা তো তোমরা সবাই শুনলে, তোমাদের মতামত বা তোমাদের কমেন্টস কে কোথা থেকে শুনলে সেটা অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের লাইফেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সহজেই জানাতে পারো। তোমাদের মেল আইডি কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে বা ফেসবুক আইডি বা ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করে কিন্তু খুব সহজে তোমাদের সাথে ঘটা কোনো এক্সপিরিয়েন্স বা শোনা কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো। তো যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক পডকাস্ট বা ঘোষলি কল রেকর্ডিং বা সত্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই।